স্বাধীনতার অর্ধ শতাব্দী চলে যাওয়ার পর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে। ঠিক একই সময় কোরিয়া, সিঙ্গাপুর, জাপান পৃথিবীর সবচেয়ে গরিব রাষ্ট্র হয়েও আজ বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। ইউরোপ আমেরিকাকে চোখ রাঙাচ্ছে। তারা কি এমন করেছে যা আমরা করতে পারিনি? চলুন জেনে আসি সে সম্পর্কে। কোরিয়া যুদ্ধের পর প্রায় ভঙ্গুর অর্থনীতি থেকে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে উপনীত হয়েছে। কিভাবে? শিক্ষা ও প্রযুক্তি খাতে অর্থায়নের মাধ্যমে। সিঙ্গাপুর একটা দ্বীপ রাষ্ট্র হয়েও আজ অর্থনৈতিক জায়ান্টের রূপ নিয়েছে। কিভাবে? শিক্ষা ও প্রযুক্তি খাতে অর্থায়নের মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়ে, কিন্তু তারা অত্যন্ত সফলভাবে ঘুরে দাঁড়ায়। কিভাবে? শিক্ষা ও প্রযুক্তি খাতে অর্থায়নের মাধ্যমে। সাউথ কোরিয়া জাপান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীনতা পেলেও নর্থ কোরিয়ার রোষানলে পড়তে হতো সবসময়। নর্থ কোরিয়ায় সকল বাণিজ্যিক কেন্দ্র থাকায় সেখানকার মানুষের জীবনযাপন সাউথ কোরিয়ার মানুষের জীবনযাপন থেকে অনেক অনেক উন্নত ছিল। এর ফলে দুই দেশের মানুষ একে অন্যকে ঘৃণার চোখে দেখত। তার ফলশ্রুতিতে 1950 সালে দুই দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়, যা 1953 সালে শেষ হয়। এই 3 বছরের যুদ্ধের ফলে দুই দেশের অর্থনৈতিক শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। ফলাফল কোনো পক্ষের জন্যই লাভজনক হয়। মাঝখান দিয়ে কর্মক্ষম মানুষগুলো যুদ্ধের ভয়াবহতায় স্রেফ হাওয়া হয়ে যায়। এক কথায় কোরিয়ার পুরো অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। আর তখনই ক্ষমতা গ্রহণ করেন কোরিয়াকে ঘুরিয়ে দেওয়া এক মহানায়ক, প্রেসিডেন্ট পার্ক চুং হি। তিনি একজন সামরিক শাসক হয়েও সাউথ কোরিয়ার জন্য নেওয়া প্রতিটি পদক্ষেপ ছিল এক একটা আশীর্বাদ। আজকে সাউথ কোরিয়ার যেসব কোম্পানির জন্য সবচেয়ে সুপরিচিতি পেয়েছে, সেই সব কোম্পানিগুলো স্বতন্ত্র সাউথ কোরিয়া প্রতিষ্ঠা হওয়ার পূর্ব পর্যন্ত কোনো ইলেকট্রনিক পণ্য উৎপাদন করত না। স্যামসাং চিনি ও জাহাজ নির্মাণ করত, এলজি বিভিন্ন প্লাস্টিক জাতীয় পণ্য উৎপাদন করত, আর হুন্ডাই কোম্পানির চাল। প্রেসিডেন্ট পার্ক ক্ষমতায় এসে সামরিক শাসন জারি করে 5 বছরের পরিকল্পনা নীতি গ্রহণ করে। নিজে গিয়ে ওইসব কোম্পানির সাথে কথা বলে আর্থিক সাহায্য ও অতিরিক্ত কর বাতিল করে। 1970 সালে সর্বপ্রথম স্যামসাং টেলিভিশন ও ওয়াশিং মেশিন, হুন্ডাই প্রথম গাড়ি নিয়ে আসে এবং আন্তর্জাতিকভাবে রপ্তানি শুরু করে। প্রযুক্তি খাতে দূরদর্শিতার জন্য কোরিয়া 1980 সালে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে সেমিকন্ডাক্টর উৎপাদনে নাম লিখে। তাছাড়া পূর্ব জার্মানির সাথে কোরিয়ার জনশক্তি রপ্তানির মাধ্যমে নিজেদের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করে তোলে। মাত্র 3 দশকের মাঝে কোরিয়া নিজেদের বিশ্ব অর্থনীতির একটি সবল অংশীদার হিসেবে প্রকাশ করে। বিশেষজ্ঞরা তাদের এই সাফল্যকে মিরাকল অব দি হান রিভার নামে আখ্যা দেন। সিঙ্গাপুর সরকার মালয়েশিয়া থেকে আলাদা হয়ে প্রযুক্তি খাতে দূরদর্শিতার পরিচয় দেন। সিঙ্গাপুর সরকার ধাপে ধাপে লো-টেক শিল্প থেকে হাইটেক শিল্পের দিকে এগিয়ে গিয়েছে, যেমন বায়োটেক, ফিনটেক, এআই। ধীরে ধীরে তারা সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস এবং ফিনান্সিয়াল সার্ভিস খাতগুলোতে বিশ্বসেরা হয়ে ওঠে। ঠিক এইভাবে আমাদেরও একটা ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল, কিন্তু আমরা ব্যর্থ হই। চলুন তার কারণ জেনে আসি। যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি পার্ক চুং হি এর মতো সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় যান, বরং সর্বমতে ক্ষমতায় গিয়েও রাষ্ট্র পুনর্নির্মাণে ব্যর্থ হয়েছে। তার কারণ পরিবার কেন্দ্রিক রাজনৈতিক ব্যবস্থাপনা ও দূরদর্শিতার অভাব। তিনি ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম যে কাজটি করেন তা হলো রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলেন, যার অর্থ সকল ব্যাংক, বীমা, বাণিজ্য সরকার নিয়ন্ত্রণ করবে। আর এই জায়গায় সবচেয়ে বড় সমস্যা দেখা দেয়। যেহেতু যুদ্ধবিধ্বস্ত দেশ, সেই কারণে দক্ষ কর্মকর্তার অভাব। তার উপর সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানা সরকার নিয়ে নেয়। দক্ষ লোকের অভাবে এই সকল প্রতিষ্ঠান পরিচালনায় সরকার মুখ থুবড়ে পড়ে। আর তার ফলস্বরূপ বাংলাদেশের যেসব পণ্য বাণিজ্যিকভাবে বিশ্ববাজার দখল করতে পারত, সেই সব রপ্তানিমুখী পণ্য উৎপাদন বন্ধ হয়ে যায়। যার বড় উদাহরণ বাংলাদেশের জুট মিল, কটন মিল ও চিনি কল। আমরা সবাই ছোটবেলা পড়ে আসছি পাট বাংলাদেশের সোনালী আঁশ। এই আঁশ
স্বাধীনতার পূর্বে বিশ্বের 70 থেকে 80% বাজার দখল করে রেখেছে, যা স্বাধীনতার পরে একেবারে তলানিতে নেমে আসে। অন্যান্য শিল্পেও একই অবস্থা। সকল প্রতিষ্ঠানের মালিকানা সরকারের হাতে চলে যাওয়ায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ কমিয়ে দেয়, ফলে অর্থনীতি আরো দুর্বল হয়ে পড়ে। আমাদের পিছিয়ে পড়ার আরো একটি কারণ হচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থেকে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা বা বাকশালের পথে হাঁটা। যেহেতু তিনি সর্বদলীয় সরকার, তাই তার একনায়কতন্ত্র দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি করে, যা আমাদের অর্থনীতিকে আরো ক্ষতিগ্রস্ত করে। আমরা তাদের মতো দূরদর্শী নেতার অভাব ও ক্ষমতালোভী সরকার ব্যবস্থার জন্য বারবার পিছিয়ে পড়েছি। বর্তমান বিশ্বে পিছিয়ে পড়ার আরো একটি বিশাল কারণ আছে, যা আমরা বরাবর জেনেও না জানার ভান করে আসছি। তা হচ্ছে প্রযুক্তি থেকে দূরে থাকা, গবেষণা খাতে পিছিয়ে পড়া। আমরা হয়তো অনেকেই জানি বর্তমান পৃথিবী আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে, যার প্রথম ধাপ শুরু হয়ে গিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ সেই বিপ্লবের সাথে পাল্লা দিতে দ্রুত এগিয়ে চলছে। এই সময় যে দেশ যত বেশি প্রযুক্তি দিয়ে সমৃদ্ধশালী, সেই দেশ তত বেশি শক্তিশালী। এখন আর যুদ্ধ অস্ত্র দিয়ে চলে না, এখন যুদ্ধ চলে তথ্য ও প্রযুক্তি। আর এই যুদ্ধ সম্পর্কে আমরা অনেকে শুনি, আবার শুনি না, নীরবে চলে এই যুদ্ধ। ঠিক তেমনি আমেরিকা এবং চীনের মধ্যে একটা যুদ্ধ চলছে। যুদ্ধটার নাম মাইক্রোচিপস ওয়ার, সেমিকন্ডাক্টর ওয়ারও বলতে পারে। মাইক্রোচিপস হলো আপনার ফোন, গাড়ি, যন্ত্রপাতি, কম্পিউটার সবকিছুর জন্য প্রয়োজন। মাইক্রোচিপস না থাকলে বর্তমান হাসপাতাল অকার্যকর হয়ে পড়ে, অফিস আদালত ব্যাংক বন্ধ হয়ে যাবে, জীবনযাত্রা অচল, খাবার দাবার যোগানো বন্ধ হয়ে যাবে। 2020 সাল পর্যন্ত সারা দুনিয়ার প্রায় 90% মাইক্রোচিপস তৈরি হতো তাইওয়ানে। উন্নত দেশগুলো সেখান থেকেই তা পেত। সাপ্লাই চেনে তেমন ঝামেলা হয়নি। করোনার মহামারীর সময় সারা দুনিয়ায় যোগাযোগ কমে যাওয়ায় মাইক্রোচিপসের সাপ্লাই চেনে বাটা পড়ে। আমেরিকা সহ অনেক উন্নত দেশে পর্যাপ্ত পরিমাণ মাইক্রোচিপস সময় মতো পাচ্ছিল না। অনেক কাজ ক্ষতিগ্রস্ত হয়, অর্থনৈতিক অনেক ক্ষতি হয়। বড় বড় গাড়ির প্রতিষ্ঠানগুলো সময় মতো অর্ডার ডেলিভারি করতে পারেনি, এমন বহু বিষয়। আমেরিকা লক্ষ্য করল, চীন যদি কোনো কারণে তাইওয়ানকে হামলা করে কিংবা মাইক্রোচিপ সাপ্লাই বন্ধ করে দেয়, তাহলে আমেরিকার বহু কিছু বন্ধ হয়ে যাবে। ভয়াবহ হুমকির মধ্যে পড়বে তাদের পুরো ব্যবস্থা। সার্বিক বিবেচনায় আমেরিকা সরকার 2022 সালে চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট নামে $280 বিলিয়ন একটা বিল পাশ করে। এই পুরো টাকা কিন্তু ওরা শুধু চিপস আমদানি করবে না, এই ফান্ডের আওতায় অনেকগুলো প্রকল্প এবং বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য ফান্ডিং করবে। সেই ফান্ডিং এর মধ্য দিয়ে আমেরিকা নিজের দেশে মাইক্রোচিপস বিষয়ক আরো অনেক এক্সপার্ট তৈরি করবে। ফলে পুরো বিষয়টা একটা টেকসই ইকোসিস্টেম তৈরি করবে। যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলো শুধুমাত্র মাইক্রোচিপস নয়, বরং নিজেদের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থ নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সরকারি ফান্ডিং দিয়ে থাকে। এরকম আরো অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, যেখানে বিভিন্ন দেশ তাদের নিজেদের উন্নয়নের লক্ষ্যে রিসার্চ ও গবেষণার প্রচুর ফান্ডিং করে থাকে। ইসরায়েলের উফেক প্রকল্প, এই প্রোগ্রামের মূল লক্ষ্য দেশীয় স্যাটেলাইট ও সামরিক প্রযুক্তির উন্নয়ন। এর জন্য ইসরায়েল সরকার একাধিক ডিফেন্স ও স্পেস রিসার্চ ইনস্টিটিউট নিয়মিত অর্থায়ন করে থাকে। তার ফলাফল আজ ইসরায়েল বিশ্বের অন্যতম প্রযুক্তি নির্ভর ডিফেন্স এক্সপোর্টার। তাদের আয়রন ডোমের কথা কে না জানে? তাহলে আমাদের সমস্যা কোথায়? আমরা কেন পারছি না? তার জন্য চলেন একটু পিছিয়ে ফিরে থাকা, তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যায়। 1970 থেকে 80 দশকে বাংলাদেশের গবেষণা খাতে বরাদ্দ ছিল 0.03% থেকে 0.05%, যেখানে কোরিয়াতে ছিল 0.5 থেকে 1%, যা বাংলাদেশের তুলনায় 30 থেকে 50 গুণ বেশি। জাপানের চিত্রও সেম, সেখানে গবেষণা ব্যয় ছিল 1.5 থেকে 2% পর্যন্ত, যা বাংলাদেশের তুলনায় 50 গুণ বেশি। তাই আজকে বাংলাদেশ আর কোরিয়া জাপানের মধ্যে এত পার্থক্য। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ তাদের বাজেটের 5% পর্যন্ত গবেষণায় ব্যয় করছে, সেখানে আমাদের দেশে 2023-24 অর্থ বছরে গবেষণা এবং উন্নয়নের জন্য বরাদ্দ ছিল প্রায় 2000 কোটি টাকারও কম, যা মোট বাজেটের মাত্র 0.25%, যেখানে কোরিয়া 2 থেকে 3% পর্যন্ত বরাদ্দ রাখে। আবার আমরা গবেষণা খাতে যে বরাদ্দ পাই তার একটা বড় অংশ ব্যয় হয়ে যায় কর্মীদের বেতন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য।
তাহলে বুঝুন যে আমরা টেকসই উন্নয়নটা পাবো কোথা থেকে। এইসব দেশগুলো একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে, উন্নয়ন মানে শুধু রাস্তা বানানো নয়, বরং জ্ঞান ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। সেই লক্ষ্যে উন্নত দেশগুলো প্রতি বছর তাদের গবেষণা খাতে বাজেট বৃদ্ধি করে যাচ্ছে। পুরো পৃথিবী যখন চতুর্থ বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে, তখন আমরা আছি নির্বাচন নিয়ে। ঈদের পরে কঠোর আন্দোলন হবে এইসব নিয়ে। প্রযুক্তি খাতে আমাদের তেমন কোনো বিনিয়োগ নেই। আমরা আমাদের এই দুর্দশা থেকে বের হওয়ার জন্য চাই গবেষণা, প্রযুক্তি খাতে বিনিয়োগ, যেখান থেকে বড় বড় রপ্তানিমুখী প্রতিষ্ঠান বের হয়ে আসবে। তার জন্য প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের সংস্কার, গবেষণার মান বৃদ্ধি। আলু পেঁয়াজের মতো সবকিছু আমদানি করে দেশ দাঁড় করানো যায় না, যাবেও না। এইসব নিজের দেশে তৈরি করতে হবে। তাহলে আমরা একদিন জাপান, সিঙ্গাপুর, কোরিয়ার মতো হতে পারি।